আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আমার একদিনের চায়না ট্রিপের ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে এপ্রিলের 14 তারিখ সোমবার 2025 আর বাংলা বৈশাখ মাসের আজকে প্রথম দিন। আজকে পহেলা বৈশাখ। আমার এই চায়না ট্রিপের দ্বিতীয় পর্বে আবারও সবার জন্য রইল নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। প্রথমে ভেবেছিলাম আমি আমার একদিনের চায়না ট্রিপের ভিডিওটা দুটো পার্টে ভাগ করব, কিন্তু আজকে ডিসিশন চেঞ্জ করলাম। যদি আমি পুরো চায়না ট্রিপটাকে কভার করি একটা ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আর তাই আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ভিডিওটার দুটো পার্ট না, তিনটে পার্ট করলাম। সেঞ্জনে এসে প্রথমেই আমরা গেলাম হচ্ছে ইমিগ্রেশনের সাথেই এই লৌহ মার্কেটটায়। আমার হিজাবের বেশিরভাগ কালেকশন হচ্ছে এই মার্কেট থেকে। এখানে অনেকগুলো হিজাবের দোকান আছে, খুব সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়। আর আমার যেহেতু প্রতি 2-3 মাস পর পর সেনজেনে আসা হয়, তাই আমি যখনই সেনজেনে আসি আমি এখান থেকে এই 2-3 মাসের স্টক একবারে নিয়ে চলে যাই। তো বেশ অনেকগুলো হিজাব কিনলাম। আরও কিছু কেনাকাটা হলো আমার এখান থেকে। আমার খুব পছন্দের শপিং মলগুলোর মধ্যে এটা একটা। চায়নাতে তো শপিংয়ের প্রচুর অপশন। এখানে এত শপিং মল আর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, জাস্ট মাথা ঘুরাই দিবে, এত সুন্দর সুন্দর সব কিছু। কিন্তু আমার ক্ষেত্রে একটু কাপড় চোপড় বা আমার ডেইলি ওয়ারের জিনিসপত্র কিনতে গেলে আমাকে অনেক সাবধান হতে হয়। আর সব কিছু আমি যা পরি বা আমি যা ইউজ করি সব কিছু তো আমি এক মার্কেটে পাই না, কারণ চাইনিজদের পোশাক তো বা চাইনিজদের অনেক কিছু তো অ্যাজ এ মুসলিম আমার পক্ষে সম্ভব না ক্যারি করা। তাই যখন আমি প্রথম দিকে চায়নায় থাকা শুরু করলাম, তখন আমার অনেক কষ্ট হতো এখানে শপিং করতে, কারণ প্রচুর টাকা আমি নষ্ট করছি। তখন বুঝতে পারতাম না যে কোনটা কিনবো, কোনটা পরতে পারবো। আমি কিনতাম, পরার পর দেখতাম যে না, এটা আসলে আমার সাথে যায় না, অ্যাজ এ মুসলিম এটা যাবে না। তো ওগুলো আমি ফেলে দিতাম, গিফট করে দিতাম। প্রচুর টাকা নষ্ট হয়েছে। তারপর আস্তে আস্তে আমি বিভিন্ন শপিং মলে আমি আমার বিভিন্ন ব্র্যান্ড আসলে সিলেক্ট করে ফেলছি, যে ওগুলার কাপড় চোপড় লেন্থে, তারপরে কমফোর্টেবলের দিক থেকে সব দিক দিয়ে, বা ফেব্রিক্স, যেটা দেখা গেল খুব সুন্দর আমি একটা কাপড় পেলাম বাট ফেব্রিক্সটা পাতলা। এই যে শপিং মলের বাহির থেকে পুরো শপিং মলটা, এই শপিং মলটা কিন্তু বিরাট বড়, মানে এ মাথা ও মাথা ঘুরতে সারাদিনও কম। আসলে এখানে শপিং মলগুলো এত বড়ই চায়নাতে। তো ওই শপিং মলটা নিচেই কিন্তু লৌহ বাস স্টেশন। তো যেটা বলছিলাম, তো আমার কিন্তু সব কিছু একটা শপিং সেন্টার থেকে আমি কিনতে পারি না। কোনো শপিং সেন্টারে হয়তো আমি আমার কোনো ব্র্যান্ড থেকে আমি ড্রেসেস কিনি, কোথাও থেকে হয়তো শুজ কিনি, কোথাও থেকে হয়তো আমি আমার খাবারের জিনিসপত্র কিনি, আমার হিজাব আর একখান থেকে কিনতে হয়। এজন্য আমার কিন্তু অনেক শপিং মলে যেতে হয়। আমি যেহেতু একদিনের জন্য সেনজেনে গেছিলাম, তাতেও কিন্তু আমাকে মোটামুটি বেশ 4-5টা শপিং সেন্টারে যেতে হয়েছে। আর এই যে এটা হচ্ছে, ওই যে পিছনে আমি দেখাচ্ছি, পিছনে হচ্ছে আমরা ইমিগ্রেশনটা ক্রস করলাম। এটা হচ্ছে সেনজেন রেলওয়ে স্টেশন। তো যাতায়াত এত সুবিধা, জাস্ট ইমিগ্রেশনটা ক্রস করলেই হাতের ডান দিকে হচ্ছে রেল স্টেশন, আর বাম দিকে হচ্ছে ওই যে আমি যে মার্কেটটা গেছিলাম বা হাতে ওই মার্কেটটার নিচেই হচ্ছে সেনজেনের বাস স্টেশন। এটা হচ্ছে বিভিন্ন শহরে যেটা আন্তনগর যে বাস স্টেশনগুলো হয় সেগুলো, আর ওই যে ইমিগ্রেশন বিল্ডিং। আর ঠিক এই বাঁ হাতে, আমার এই বাঁ হাতে, এখানে হচ্ছে এই সেনজেন শহরের যে ট্রান্সপোর্টেশন থাকে, লোকাল বাসগুলো থাকে, সেই স্টেশনটা আর কি। সারা সেনজেন শহরে আর কি চলাচল করা যায়। এই যে সাংগ্রিলা, এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস স্যার যে বেজিংয়ে এসে সাংগ্রিলায় মিটিং করেছিল, এটা হচ্ছে সেনজেনে হচ্ছে সেই সাংগ্রিলা শাখা। আর জাস্ট এই হোটেলটার পিছনেই হচ্ছে আমি আগে থাকতাম। আমার
বেশ অনেক বছরই আমি এখানে থেকেছি। আর এই জায়গাটা সেই জন্যই আমি মানে মনে হয় যেন আমার দেশে গেলে যে আপন আপন লাগে দেশটাকে, শহরটাকে, ঠিক এরকমই লাগে আমার এই জায়গাটা। আমি অনেকগুলো দিন ছিলাম। এই যেগুলো কিন্তু আম গাছ, এই যে আমে মুকুল এসছে, ছোট ছোট আম এসছে। কোনো কোনো আম গাছে সারা বছর আম ধরে, আর কোনো কোনোটা এই যে সিজনে আম ধরছে। আর মজার বিষয় হচ্ছে এরা কিন্তু আম পারে না। আমি যখন থাকতাম চায়নাতে, তখন ঝড় বৃষ্টির সময় আমি কিন্তু দৌড়ায় নিচে নামতাম, নেমে কিন্তু আম কুড়াতাম। হ্যাঁ, মানে বৃষ্টিতে দৌড়ায় দৌড়ায় আম কুড়াইতাম, কি যে ভালো লাগতো। অথচ এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, কখনো মানে আমি দেখি নাই এরা আম কুড়াচ্ছে। হয়তো দু একজন আমাকে যখন দেখতো আম কুড়াইতে, শখে দু একটা কুড়াইতো, কিন্তু কখনোই এরা গাছের আম খায় না। আমগুলো পড়ে থাকে, এত মায়া লাগে। পুরা এই যে রাস্তাটা জুড়ে আম পড়ে থাকে পাকা পাকা। সকালবেলা ওই যে থাকে না মিউনিসিপ্যালিটির যে গাড়িগুলো, ওরা এসে সমস্ত আমগুলো ঝেড়ে নিয়ে যায়, ফেলে দেয়। আমরা তো ভাগার বলি, এরা যেখানে ময়লা ফেলে আর কি, ঘরে ফেলে দেয়। খুব অবাক লাগে আমার। এবার চায়নাতে যে একটা জিনিস অবাক লাগলো, এই যে ফুটপাথগুলোতে দেখলাম এই যে ঠেলা ঠেলা দিয়ে, আগেও ছিল একটু একটু ছিল, বেশ অল্প কয়েকটা, কিন্তু পুলিশ কিন্তু দাবার দিত। ওই লুকিয়ে লুকিয়ে এসে একটু দাঁড়াতো, আর তারপরে দেখা যেত পুলিশ হয়তো 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পর পর ওরা একটা করে রাউন্ড দিত, তখনই তাকে দাবার দিত। এটা কিন্তু আবার এসব নিয়ে দৌড় দিত, আবার পুলিশ এদিক দিয়ে রাউন্ড দিয়ে ওদিকে যেত, দেখতাম যে ওরা আবার এসে এখানে বসতো, বর্ষা সাজায় বসতো এরকম। এটার উপরেই কিন্তু আমার বাসা ছিল, আমি উপর থেকে দেখতাম। কিন্তু এবার দেখলাম এই ফুটপাথ ধরে এরা রীতিমতো এই যে রীতিমতো তারা ওই যে ব্যবসা করতেছে। তাই আমি হাসতেছিলাম, আমি বলছি হায় হায়, ঢাকাতে ফুটপাথ দখল করে কি অবস্থা। আমরা আরও বলি চায়নাতে কি সুন্দর ফুটপাথগুলো ফ্রি থাকে, বসতে দেয় না, তো এদের দেখে শেখা উচিত। কিন্তু এবার দেখলাম এই যেটা কিন্তু দেশি আদা, একদম দেশি আদা, অনেক কিছু, অনেক ফল, তারপরে দেখলাম সবজি, জুস, ইভেন কি ওই যে ঠেলাতে খাবার, আমাদের যেমন ফুচকা টুচকা বেচে, এরা তো ফুচকা বেচে না, এরা নুডলস হ্যান ত্যান এগুলা বেচে। এই যেটা হচ্ছে রেনমিন সাউথ স্টেশন, মেট্রো লাইন নাম্বার 9। এই রেনমিন সাউথ স্টেশনটাই ছিল হচ্ছে আমার স্টেশন। আমি এই স্টেশনেই থাকতাম, এটার উপরেই হচ্ছে আমার ফ্ল্যাট। আর ওই যে দূরে সবুজ পাহাড়টা দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে হংকং। আমরা কিন্তু এখনই ওদিক থেকে আসলাম। তো আমি এত কাছে থাকতাম হংকংয়ের, আমার বাসার উপর থেকে, আমি রান্নাঘর থেকে আমি হংকংয়ের এই পাহাড়গুলো দেখতে পারতাম। এখানে মিষ্টি আলু পোড়ায় বেচতেছে, কয়লায় পোড়াচ্ছে আর কি। এই যে কত রকমের ফল। আমরা রাস্তা ক্রস করে এপারে চলে আসলাম। ওই যে রাস্তার ওপারে দূরে ব্রাউন কালারের উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো দেখাচ্ছে, ওটারই একটা বিল্ডিংয়ে 17 তলায় আমি ছিলাম। তো ওই উপর থেকে আমি আসলে হংকংয়ের পাহাড়গুলো দেখতে পারতাম। এই যে আমি অবাক হয়ে গেলাম, এই ফুটপাথগুলো জুড়ে বাজার বসে গেছে। আগে কিন্তু এখানে বসতেই দিত না, মানে পালিয়ে পালিয়ে বসতো, আর পুলিশ এসে দাবড়াইতো, প্রতি 15-20 মিনিট বা আধা ঘন্টা পর পর আসে ওদেরকে উঠাই দিত। কিন্তু এখন তো দেখলাম যে এরা একদম মানে কোমর বেঁধে বসছে, এখানে হয়তো বা রুলটাকে শিথিল করছে, সহজ করে দিছে। বিশেষ প্রাণীর মাংস, যেটা আমাদের জন্য হারাম, কিছু করার নাই, এখানে সব কিছুতে এরা এটা ইউজ করে। এই যে এই মার্কেটটায় আমি যখন চায়নাতে ছিলাম সবসময় আমি এসে বাজার টাজার করতাম। এটা মশলার একটা, মশলা যে পৃথিবীতে কত প্রকার হইতে পারে, আর তার স্বাদ গন্ধ যে কত ভিন্ন হইতে পারে, আমি জানি না মানে অন্য কোনো দেশের কি অবস্থা, কিন্তু চায়নাতে না আসলে এটা আর কি বোঝা যাবে না। এদের একটা খাবার আমার মনে হয় কয়েকশো ভাবে এরা রান্না করতে পারে, এবং প্রত্যেকটা রান্নার স্বাদ ডিফারেন্ট। এই যে এগুলো মরিচ, এটা হচ্ছে শুকনা মরিচ, এই যে লাল শুকনা মরিচ,
এটাও শুকনা মরিচ, দুটাই শুকনা মরিচ। তারপরে আমি মরিচের গুঁড়া নিলাম এখান থেকে। চায়নাতে যেহেতু হংকংয়ের তুলনায় জীবনমান কিন্তু একটু সহজ, হংকংয়ে কিন্তু প্রচুর কস্টলি সব কিছু, তাই যখনই আমি চায়নাতে আসি আমি কিন্তু একদম অনেক দিনের জন্য এই যেগুলো শুকনা জিনিস যেমন নষ্ট হয় না, মশলা জাতীয় জিনিস বিভিন্ন টাইপের যেগুলো রেখে অনেক দিন খাওয়া যায় সেগুলো আমি নিয়ে যাই। এই যে সেই বিশেষ প্রাণীর দোকান, কাঁচা মাংসের দোকান আর কি। মানে সারা চায়নাতে হংকংয়ে এই একটা বিরক্তিকর, মানে এসব নিয়ে বসবাস করতে হয়। এই যে মাত্র 10 টাকার, মানে 10 হংকং ডলার বলছি আর কি, সরি চাইনিজ ডলার, এটা আমরা যেহেতু চায়না আসছি। তো মাত্র 10 RMB-তে আমি কতগুলো শুকনো মরিচ পেলাম। তারপরে এই যে এটা হচ্ছে ওই যে স্টার মশলা হয় না একটা, আমাদের দেশে তো গরম মশলা দেয় মাংসে, ওই টাইপেরই একটা মশলা স্টার, ওটাও মাত্র 10 RMB-তে নিলাম আমি। এতগুলা দিল যেটা মনে হয় আমার 1 বছরে শেষ হবে না। এই যে কত, আমি এত মশলার আসলে নাম জানি না, আমি চিনিও না, এই জন্য আমি যেগুলা খুব ইউজ টু যে মশলাগুলোতে মোটামুটি আমি জানি যেগুলো কিভাবে কোন পারপাসে কোনটাতে কতটুকু পরিমাণ দিতে হয়, যেগুলো আমার জন্য কমন আর কি, তো সেরকমই কিছু আমি নিয়ে যাই। তো আমি একদম বেশ মানে কয়েক মাস যাবে এমন ভাবে একদম অনেক মশলা কিনে ফেললাম। আর এরা কিন্তু জামাই বউ এরা খুবই মজা করতেছিল আমাদের সাথে, আমাকে বারবার বলতেছিল যে খুব সুন্দর করে আমাদের শপটার ভিডিও করো। এক সময় আসলে আমি এই মার্কেটের পার্মানেন্ট কাস্টমার ছিলাম, এই জন্য ম্যাক্সিমাম সব দোকানই, পুরাতন যারা দোকানি আছে আমাদেরকে চেনি, তো বেশ একটু হাই হ্যালো হচ্ছিল, অনেকদিন পর দেখছে। এই যে লবণ কিনলাম, এই লবণগুলো চায়নাতে মাত্র 2 RMB, আর এই লবণটাই আমি হংকংয়ে কিনি, হংকং 8 থেকে 9 ডলার। কতটা ডিফারেন্ট না? এই যে সবজিটাকে চাইনিজরা এভাবে প্রসেসিং করে খায়। চাইনিজরা কিন্তু প্রচুর স্বাস্থ্য সচেতন, ওরা কিন্তু শরীরের উপকার হয় এরকম মানে কোনো কিছু তারা ফেলে না, আর এমনভাবে প্রসেসিং করে যে কোনো খাবারগুলো, আর খুবই হয় না যে অর্গানিক খাবারগুলো এরা প্রচুর খায়, বিভিন্ন ফলের জুস, বিভিন্ন গাছের রস এরা বিভিন্নভাবে প্রসেস করে, এক একটার এক এক উপকার শরীরের। হ্যাঁ বুঝি, আমার ডাক্তারও আমাকে প্রচুর বকাবকি করে, আমাকে সবসময় বলে যে তুমি চাইনিজ খাবার খাওয়া তো শিখো, খাওয়া শিখো। আসলে সত্যি কথা বলতে কি, আমার ওইসব অর্গানিক খাবারগুলো এমন প্রক্রিয়ায় করে রাখে দেখলেই না গা গুলায়, এই জন্য ডাক্তার বললেও আমি আসলে চেষ্টা করে পারি না। এই যে এটা হচ্ছে আমার সেই পুরাতন আবাস, ওই যে দূরের বিল্ডিংগুলা সোসাইটিটা, ওখানেই আমার পুরাতন বসতি। হ্যাঁ, বেশ পরিমাণ শুকনো মশলা, আরও কিছু ড্রাই ফ্রুটস, এগুলো কিনে টিনে আমরা সামনের দিকে আগাতে শুরু করলাম। এই যে কাঁঠাল, সম্ভবত এইগুলা ভিয়েতনামি বা থাইল্যান্ডের কাঁঠাল, আমার ঠিক আইডিয়া নাই, তবে চায়নার এত বড় বড় কাঁঠাল আমি দেখি নাই, হয় ছোট ছোট কাঁঠাল হয়। চাইনিজরা কিন্তু এই কাঁঠাল গোটা কিনে নেবে না, এরা যে ছোট ছোট প্যাকেটে কিনে, অত বড় কাঁঠাল করবে এটা কি, ওরা তো প্রত্যেক দিন ওরা কিন্তু প্রচুর ফল খায়, মানে একসাথে অনেক টাইপের ফল খায়, সো অত বড় কাঁঠাল শুধু একটা তারা কি করবে, ওই ছোট ছোট প্যাকেটে 20 টাকা করে রোয়া রাখে। আগে তো 10 টাকা পাওয়া যেত, এখন দেখলাম যে 20 টাকা হয়ে গেছে আর কি। শুরুর দিকে কিন্তু চায়না আমি ডাব পেতাম না, কিন্তু এখন ডাব পাওয়া যায়। আর এই যে কাঁঠাল, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, সাইজে কিন্তু বিশাল। বোঝা যাচ্ছে চায়না সরকার রুলসগুলো অনেক শিথিল করছে, এইভাবে ফুটপাতে বসবে বাজার সদাই নিয়ে ব্যবসা উড়ায় দিত, কিন্তু দেখলাম যে না, তারা কিন্তু জনগণকে ব্যবসা করতে দিচ্ছে, যাক এটা ভালোই লাগলো একদিক দিয়ে। আর ফুটপাতে যারা ব্যবসা করে তারা তো খুবই সাধারণ চাইনিজ, এসব মানুষকে যে ছোট ছোট ব্যবসা করতে ফুটপাতটায় বসতে দিচ্ছে, এর জন্য কিন্তু আমার অনেক ভালো লাগলো। চাইনিজ সরকার কিন্তু প্রচুর কড়া। আর এই জুসের দোকানটা হওয়ার পর থেকে চায়নায় অন্যান্য জুসের দোকানগুলোর ব্যবসা বেশ মন্দা। এখানে 3 টাকা আইসক্রিম পাওয়া যায়,
5 টাকায় 7 টাকায় মাঝারি সাইজের জুস পাওয়া যায়। আমি আগে আইসক্রিমটা 2 টাকায় পেতাম, কিন্তু এখন 1 টাকা বেড়ে গেছে, এটা এখন 3 টাকা। বাট আমি গত মাসে হারবিনে গেলাম, হারবিনে কিন্তু সেই 2 টাকাই রয়েছে। আর 2 টাকা বলতে যে আইসক্রিমের সাইজ ছোট তা কিন্তু না, বেশ বড় সাইজের একটা আইসক্রিম। আর এই সেম কোয়ালিটি, টেস্ট কিন্তু সেম, সাইজেও সেম। এগুলা দেখা গেল অন্যান্য যে জুসের দোকানগুলো, কোকো বা অন্যান্য আরও যে মানে জুসের দোকানগুলো আছে, সেখানে $50 বা তারও বেশি, 80 টাকাও, 80 RMB আর কি, কত বেশি না। সেখানে এখানে 11 টাকায় আমি জুস পেলাম, বিশাল একটা জুস, সেটা হচ্ছে 11 টাকা। তারপর হচ্ছে 17 টাকায় পাওয়া যাচ্ছে। আর আইসক্রিম তো বললামই 3 টাকা। যাই হোক, আমরা একটা চিঞ্জু লাই চা নিয়েছিলাম, একটা লেমন জুস নিয়েছিলাম, আর একটা আইসক্রিম নিয়েছিলাম। এখানে কিন্তু এখন দুপুর বলে লোক সংখ্যা কম ছিল, কিন্তু যখন সন্ধ্যায় বা সকালে এখানে কিন্তু মানুষের জন্য জায়গা পাওয়া যায় না। এটা যে শুধু ওই একটা দোকান তা কিন্তু না, প্রত্যেকটা শহরের অলিতে গলিতে এই শাখা, মানে রাস্তার এপারে একটা তো ওপারে একটা, গলির এ মাথায় একটা তো ও মাথায় একটা, এত এদের শাখা, তারপরেও কিন্তু এটা মানুষকে দিয়ে কোলাইতে পারে না। খুব পপুলার এই শপটা। আর এই যে মহিলাটা, তার ব্যবসা নিয়ে চলে আসছে আমার কাছে। তার পোটলা থেকে সে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের পারফিউম, লিপস্টিক, ঘড়ি, আরও কী কী সব আমাকে বেচার চেষ্টা করতেছিল আর কি আমার কাছে। আমি অনেক মানে তাকে বুঝায় সরি টরি বলে তাকে অনেক কষ্টে প্রতিহত করছি। আর চাইনিজটা কিন্তু ভীষণ পটাইতে ওস্তাদ মানুষকে। হ্যাঁ, ও কিন্তু আমার ভাষা কিছু বুঝতেছে না। আমি একটু অভিজ্ঞতা হয়ে গেছে, অনেকদিন ধরে কেনাকাটা করি, ও কি বলতেছে সেটা মোটামুটি বডি ল্যাঙ্গুয়েজে বুঝতেছি। বাট সে কিন্তু আমার কিছু বুঝতেছে না। সে আমার এমন ভাব করতেছে যেন আমি আর কলিজার টুকরা, আর আমার মতো বিশ্ব সুন্দরী সে আগে কখনো দেখে নাই। বেচারাকে অনেক সরি টরি বলে আমি ওর কাছ থেকে আর কি নিস্তার পাইছিলাম। মানে মায়াও লাগতেছিল আসলে, এই রোদের মধ্যে সে এই তার ব্যবসাটা করতে চাচ্ছিল। বাট আসলে আমি এই চাইনিজ ব্র্যান্ডগুলো চিনি না, যার জন্য আমি আসলে ওর কাছ থেকে কিছু কিনতে পারিনি। তারপর সে আর কি করবে, সে পারলো না যখন আমার কাছে বিক্রি করতে, সে চলে গেল। কিন্তু সে কিন্তু যায়নি, সে একটু পরে আবার ফিরে আসছে। এই যে সে আমাকে এবার একটু দামটা কমায় দিছে, তারপরেও আমি তাকে সরি বলেছি। এই যে আইসক্রিমটা অনেক বড় একটা সাইজ না, মাত্র 3 টাকা আইসক্রিমটার দাম, অনেক টেস্টি কিন্তু। এই যেটা হচ্ছে চিঞ্জু লাই চা। আর চায়নাতে কিন্তু চাইনিজ ভাষায় চাকে কিন্তু চাই বলে, আর লাই মানে হচ্ছে দুধ, আর চিঞ্জু হচ্ছে যে ছোট ছোট কালো কালো দেখা গেল যে চায়ের নিচে, ওটাকে চিঞ্জু বলে। আর এটা হচ্ছে লেমন জুস। এটা লেমনটা পাওয়া যায় বাইরে, খুব মজা, টক মিষ্টি খুব মজা। আমি তো এক্সট্রা চিনি নেই না, কিন্তু এটা ইটসেলফ মজা। আর যেটা বলছিলাম, চিঞ্জু হচ্ছে ছোট ছোট কালো কালো জিনিসটাকে চিঞ্জু বলে, আর লাই মানে হচ্ছে দুধ, আর চাকে তো ওরা চাই বলে। তো চিঞ্জু লাই চা মানে চিঞ্জু দুধের চা, ওটা কিন্তু খেতে খুব মজা। আমি কিন্তু মানে গরম ঠান্ডা দুটোই হয়, চাটা অনেক ভালো লাগে। আচ্ছা, নেক্সট ডে এটা হচ্ছে কিং গ্লোরি একটা শপিং কমপ্লেক্স। এটাও হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট একটা শপিং সেন্টার। তো ওখানে একটু বসে চা জুস খেয়ে আইসক্রিম খেয়ে শপিং সেন্টারটা আসলাম। এই বেসমেন্টে হচ্ছে, এটা হচ্ছে ফুড কোর্ট, আরও ফুড কোর্ট আছে। এটা অনেক বড়, অন্তত 10-12 তালা আর কি পিছনে বিল্ডিংটা, কিন্তু এটা হচ্ছে এই শুরুতে একটা আন্ডারগ্রাউন্ডে একটা ফুড কোর্ট। তারপর এখানে আগে কিন্তু অনেক দোকান ছিল, অন্যান্য কাপড়ের, জুতার, আমি অনেক কিনতাম, এগুলো উঠে গেছে কোভিডের পরপর উঠে গেছে। এখন এখানে দেখলাম যে বিভিন্ন ক্যাফেটেরিয়া আর কি এলাকা করে ফেলছে। আর জারার শোরুম,
আমি জারার কাপড় খুব পরি, এর ফেব্রিক্সটা আসলে অনেক ভালো লাগে আমার। আর লেন্থে, তারপরে হোয়াইটে কমফোর্টেবল। আর ডিওর, কোন মহিলা ডিওর চেনে না? এই যে মার্কেটের একটা পোর্শন আর কি, বিশাল মার্কেট, কিন্তু পুরা মার্কেট তো আর এই অল্প সময়ের মধ্যে ঘোরা সম্ভব না। আমার প্রয়োজনও নাই ঘোরার, কারণ আমি তো কিছু সিলেক্টিভ শপে যাই আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। তো মোটামুটি আমার কিছুটা কেনা হয়ে গেল, আর একটু কেনা বাকি আছে। আসলে এই সময় আমি অনেক টায়ার্ড ফিল করতেছিলাম, কারণ তখন দুপুর প্রায় 2:30টার মতো বাজে। সেই সকাল থেকে পায়ের উপরে আছি, তো টায়ার্ড তো হওয়ারই কথা। আর কোনো সলিড ফুড তো খাইনি এখনো পর্যন্ত, শুধু জুস টুস খেলাম। এই শপিং সেন্টারটার নিচে হচ্ছে হুয়াওয়ে শোরুম। আসলাম হুয়াওয়ে শোরুম একটু ফোন দেখতে, যে নতুন নতুন কি মডেল এসছে। এই ফোনগুলো ভালোই লাগে, খুললে একটা ট্যাব হয়ে যায় আর বন্ধ করলে একটা ফোন। এটা হচ্ছে 2 পার্টের, আর একটা দেখলাম ওটা হচ্ছে 3টা পার্ট, বেশ সুন্দর লাগলো। হুয়াওয়েটা আমার খুবই পছন্দের একটা ফোন, খুবই পছন্দের। কিন্তু সমস্যা হচ্ছে এখানে গুগল সাপোর্ট করে না, কারণ ওই যে চায়না আর আমেরিকার যে দ্বন্দ্ব। তবে চাইনিজটা নিজস্ব একটা সফটওয়্যার করছে, সেটাই ফোনটাতে চলে। কিন্তু আমাদের তো গুগলটা লাগেই, ওই গুগলটাই ফোনটাতে আর কি চলবে না, সেই অ্যাক্সেসটা দেওয়া হয়নি আর কি। তো যার জন্য আমার খুব সমস্যা হয়, এই একটাই সমস্যা, না হলে ফোনটা কিন্তু বেস্ট। সব কিন্তু মেড ইন চায়না। যারা দেশে বসে চায়না মাল বলে চায়নার প্রোডাক্টকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনাদের কি মনে হয় যে আপনারা চায়নার 1 নম্বর প্রোডাক্ট পান? আমি বলবো পান না। আপনারা যদি কখনো চায়নার 1 নম্বর প্রোডাক্ট ইউজ করার সুযোগ পান, তাহলে কিন্তু আপনাদের চায়নার প্রোডাক্ট সম্বন্ধে ধারণা টোটালি পাল্টে যাবে। কারণ চায়নার প্রোডাক্টগুলো খুব ভালো। সেটা ড্রেস হতে পারে, সেটা শুজ হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, এনিথিং। কারণ এদের কাঁচামাল খুব জেনুইন। আর যদি এরা ভেজাল করে তাহলে কিন্তু এদের জেল জরিমানা হয়ে যাবে, বিশাল অঙ্কের একটা জরিমানা হবে। শুধু তাই না, এদের লাইসেন্সও বাতিল হয়ে যায়। আর বিষয়টা হয় কি, এরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট তৈরি করে, একই জিনিস কিন্তু বিভিন্ন মানের, হ্যাঁ, এবং সেটা কিন্তু ডিক্লেয়ার। কোনোটা 1 নাম্বার, একই জিনিস 1 নাম্বার, ওটা 2 নাম্বার, 3 নাম্বার, তার সাথে সাথে কিন্তু দামটাও বাড়বে আর কমবে। বাংলাদেশি ব্যবসাটা কি করে, ওই অল্প দামে চাইনিজ প্রোডাক্টগুলো, নিম্নমানের, যেটা সবচেয়ে নিম্নমানের, সেই প্রোডাক্টটা নিয়ে যায় বাংলাদেশে, অনেক দামে বিক্রি করে, আর বলে মেড ইন চায়না। তো ফলাফল কি হবে? সে তো নিয়েই যায় সবচেয়ে খারাপ প্রোডাক্টটা, তো সেটা তো মানুষের জন্য ক্ষতিই হবে, জিনিসটা বেশি দিন টিকবে না। আসলে এভাবেই দেশে দেশে চায়না প্রোডাক্টের বদনাম ছড়াই গেছে। আমি আসলে চায়নার মানে পক্ষে বা সাফাই গাচ্ছি না, আসলে আমি উপকার পাইছি, আমার ধারণাটা পাল্টে গেছে। আমারও কিন্তু আগে চায়না প্রোডাক্টের সম্বন্ধে অনেক খারাপ ধারণা ছিল, বাট আমি ইউজ করে দেখলাম যে আসলে বিষয়টা একদম অপোজিট। আমাকে যদি কেউ একটা অন্যান্য কোনো দেশের প্রোডাক্ট আর চায়না প্রোডাক্ট পাশে রেখে চুজ করতে বলে যে আমি কোনটা নিব, আমি কিন্তু চায়না প্রোডাক্টটাই উঠাই নেব। যাই হোক, এই শপিং সেন্টারের নিচেই হচ্ছে মেট্রো রেল স্টেশন, আর স্টেশনটার নাম হচ্ছে গোয়ামাও, আর স্টেশনের বাইরেই হচ্ছে গোয়ামাও বাস স্ট্যান্ড। আমরা ওই শপিং সেন্টারে অনেকক্ষণ ছিলাম, জোহরের নামাজটা পড়লাম, কিছু জিনিস কেনাকাটা করলাম, কিছু জিনিস বুকিংও দিয়ে দিলাম। আর এই যে বাস স্ট্যান্ডের নামটা কি সুন্দর করে লেখানো, ছোট্ট একটা বাসের মধ্যে গোয়ামাও, সুন্দর আইডিয়াটা। এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। এরপরে আমি যাব হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা শপিং এলাকা, সেটার নাম হচ্ছে দোংম্যান।
আমি দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত এই দোংমানি ছিলাম, খাওয়া দাওয়া করেছি, কেনাকাটা করেছি, অনেক সুন্দর সময় কাটাইছি। সেটা থাকবে পরের আমার চায়না ট্রিপের ভিডিওটাতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।